সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন। এখন আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। আজকে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন আলোকচিত্রী শ্রাবণ রেজা। কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি। তো আপনি আলোকচিত্রী বা ফটোগ্রাফার যেটাকে আমরা বলে থাকি, জি। তো এই ফটোগ্রাফি বা আলোকচিত্রের ভুবনে কিভাবে প্রবেশটা হলো আপনার? আমি তো চট্টগ্রামে জন্ম নিয়েছি, আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম। তো আমি আসলে জন্ম থেকে আমার মনে হয় আমার কাছে যে শিল্পের সাথে জড়িত হওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল, সেই সূত্র ধরেই আমি তবলা শিখেছি, 5 ইয়ার্স ক্লাসিক্যাল তবলা শিখেছি, তারপর থিয়েটার করেছি। তো একসময় আমি ফটোগ্রাফি 2001 সালে ফটোগ্রাফির একটা বেসিক কোর্স করলাম, তারপর ফটোগ্রাফি সম্পর্কে একটু জানলাম। আর যেহেতু প্রকৃতি আমাকে মোটামুটি কাছে টানে, আকর্ষণ করে, তখন আমি ভাবলাম যে না, এগুলোকে ক্যাপচার করে রাখাটাই তো আমার জন্য শ্রেয় হবে। তখন শুরু করে দিলাম ফটোগ্রাফি। আচ্ছা, তো এই ফটোগ্রাফি করার পূর্বে বা পেশা হিসেবে নেওয়ার পূর্বে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া হয়েছিল বেসিক কোর্সটি ছাড়া? হ্যাঁ, বেসিক কোর্সের পরে আমি যখন কাজ করতে শুরু করলাম তখন দেখলাম যে না, এটা তো অনেক বড় একটা মিডিয়া। তখন আমি ভাবলাম যে এটার উপর আরো স্টাডি করতে হবে আমাকে। তখন আমি একটা ডিপ্লোমা কোর্স করি, 2 বছরের ডিপ্লোমা কোর্স। তা সেটা হচ্ছে প্রিজম ফটোগ্রাফিক ইনস্টিটিউট থেকে। আচ্ছা। তারপর একাডেমিকলি আমি অনার্স মাস্টার্স করেছি সোশিওলজিতে ঢাকা কলেজ থেকে। তারপর আসলে ফটোগ্রাফি করতে হলে আমি মনে করি এডুকেটেড হতে হয় যে কোনো মানুষকেই। শুধুমাত্র যে একটা ক্যামেরা কিনলাম, ক্যামেরা কিনে যে শুট করা শুরু করে দিলাম, এখন তো সবাই ফটোগ্রাফার। একজন মার্কিন ফটোগ্রাফার বলেছেন, এভরিওয়ান ইজ এ ফটোগ্রাফার দিস ডেজ, মানে সবাই এখন ফটোগ্রাফার। একটা ডিএসএলআর কিনলাম, একটা ফেসবুক পেজ খুললাম, ফটোগ্রাফার হয়ে গেলাম, অনেকটা এরকমই হয়েছে। আর মোবাইল তো আসলোই, 5 মেগাপিক্সেল 10 মেগাপিক্সেল দিয়ে ছবি তুলছি, হয়ে গেল। আর যে রিয়েল ফটোগ্রাফি যেটা, সেটাকে অনুধাবন করার চেষ্টাই করছে না তারা। তো এই যে আপনি বললেন যে একজন ফটোগ্রাফার হওয়ার ক্ষেত্রে এডুকেশনটা খুব দরকার, একজন ফটোগ্রাফার হওয়ার জন্য বেসিক একটা মানুষের ভিতরে কি থাকা উচিত? বেসিক তার মধ্যে শিল্প সত্তাটা থাকতে হবে, তার স্ট্যাটিক ভ্যালুটা থাকতে হবে, তার মধ্যে যে শিল্প চেতনাটা, শিল্পের ভালো লাগাটা তার মধ্যে কাজ করতে হবে। আর যে কোনো কাজের জন্যই তো মানুষকে অনেক বেশি ধৈর্য, পরিশ্রমী, তারপর একাগ্রতা থাকতে হয়, সেগুলোও থাকতে হবে তাকে। আর আলটিমেটলি আমি জোর দেব একাডেমিক পড়ালেখার উপর। তাকে অবশ্যই অনেক বেশি পড়ালেখা করতে হবে এবং সুশিক্ষিত হতে হবে। তাকে মনোযোগ সহকারে সে কাজগুলো করতে হবে, তাহলে মনে করি সে ফটোগ্রাফিতে ভালো করতে পারে। আচ্ছা, তো আপনার দুটো এক্সিবিশন হয়েছে ফটোগ্রাফি নিয়ে, তো সেই এক্সিবিশন সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, দুটো ফটোগ্রাফি এক্সিবিশন আমার হয়েছে, বাট রিসেন্টলি একটা যেটা হলো যে বইমেলায় আবার একটা ফটো অ্যালবাম আসছে আমাকে নিয়ে। সামনেই দেখতে পাচ্ছি শ্রাবণ রেজা, পোয়েট অফ ভিজুয়াল পোয়েট্রি। হ্যাঁ, এইটা আমি দেখাতে চাই সবাইকে। এটা এই যে শ্রাবণ রেজা পোয়েট অফ ভিজুয়াল পোয়েট্রি, এটা এই নামকরণটা করেছেন আমাদের বিশিষ্ট কবি মহাদেব শাহ। আপনারা নিশ্চয়ই জানেন ওনার সম্পর্কে। উনি বলতে চেয়েছেন যে শ্রাবণ রেজা হচ্ছে দৃশ্যকাব্যের কবি। উনি আমার অনেক কাজ দেখেছেন, উনি আমার ফটোগ্রাফি পছন্দ করেন, সেই থেকেই এই অ্যালবামটার নামকরণ করা হয়েছে শ্রাবণ রেজা পোয়েট অফ ভিজুয়াল পোয়েট্রি। হ্যাঁ, মূলত এখানে যে বিভিন্ন পত্রপত্রিকায় যে আমাকে নিয়ে লেখালেখি হয়েছে, বিভিন্ন ইন্টেলেকচুয়ালরা, তাদের লেখা সম্বলিত এই অ্যালবামটি। যেমন লিখেছেন আমাদের বিশিষ্ট ইন্টেলেকচুয়াল বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, উনি আমাকে নিয়ে লিখেছেন, সেই লেখাটা এখানে স্থান পেয়েছে। তারপর আমি বিশেষ করে বলতে চাই আমাদের বিশিষ্ট মোটামুটি আপনাকে নিয়ে লেখা যেগুলো প্রকাশিত হয়েছে তা নিয়ে এই বইটি ছাপা হয়েছে, অ্যালবাম ছাপা হয়েছে। যেটা বলছিলাম যে এখানকার যে ম্যাটারগুলো এখানে আছে, সেটা আমি একটা বিশেষ একটা কাজ এখানে আছে, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক ছিল। উনি আমাকে অনেক স্নেহ করতেন, পছন্দ করতেন, তো আমার ফটোগ্রাফি ভালোবাসতেন উনি। তো উনি আমার এক্সিবিশন হচ্ছিল, সেকেন্ড সলো এক্সিবিশন, সেখানে আমি ওনাকে গেস্ট করলাম। বাট উনি তেমন কোনো প্রোগ্রামে যান না সচরাচর। তো আমি ওনাকে খুব করে ধরেছি যে স্যার, আমার প্রোগ্রামে আপনাকে যেতে হবে। উনি বলছে না, আমি তো পারি না, সময় পাই না। কিন্তু আমি বলছি যে স্যার না, আপনাকে যেতেই হবে। আমাকে সেই মানে জেদ ধরে স্যারকে আমি এমন ভাবে রিকোয়েস্ট করলাম যে স্যার আমার প্রোগ্রামে প্রথম দিন আসতে পারেননি, পরের দিন আসছেন।
প্রথম দিন যেহেতু আসতে পারেন না, তিনি একটা আমাকে চিঠি লিখেছেন, সেই চিঠিটা এখানে স্থান পেয়েছে। তারপর এক্সিবিশনের কথা বলছিলেন, তো প্রথম এক্সিবিশনটা কোন কোন চিত্রগুলো আপনার স্থান পেয়েছে বা কোনো টপিক ছিল কিনা এক্সিবিশনে? এক্স্যাক্টলি, প্রথম এক্সিবিশনটা আমার হয়েছে 2008 সালে আলিয়াস প্রসেসে। এটার শিরোনাম ছিল বিয়ন্ড দ্য ড্রিম। এটা হচ্ছে শিশুদের নিয়ে, সম্পূর্ণ শৈশব, মানুষের চিরাচরিত যে শৈশব, সেই শৈশব নিয়ে হয়েছে প্রথম এক্সিবিশনটা। এখান থেকে আমি কয়েকটা ছবি দেখাতে চাই আমার ছোট্ট বন্ধুরা যেহেতু এটা দেখছে প্রোগ্রামটা। এই যেমন এই ছবিটা, এই ছবিগুলা আশা করি তাদের পছন্দ হবে। এই শিশু নিয়ে মোটামুটি। যখন আপনি ছবিগুলো তুলছিলেন শিশুদের নিয়ে, তখন কোন বিষয়টি আপনার মাথায় কাজ করছিল? মানে ফটোগ্রাফি যে শিশুদের নিয়ে কাজ করাটা একটু কঠিন ব্যাপার, কারণ তারা তো আর মানে বোঝে না যে কিভাবে পোজ দিতে হবে কিংবা কি করতে হবে। আমার আসলে তাদের ভালো লেগেছে, তারা যে হাসি খুশি উজ্জ্বল ভাবে তারা খেলাধুলা করে হাসে, তারা তো এগুলো বুঝি শুনে করে না, তাদের সাবলীল ভাবে ন্যাচারালি তাদের মধ্যে চলে আসে। এই বিষয়গুলো, তাদের এই এক্সপ্রেশন গুলো আমার কাছে খুবই আকর্ষণ করেছে আমাকে। আমি সেগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি এবং একটা সময় এসে আমি সেগুলো দিয়ে একটা এক্সিবিশনও করলাম। তো অনেকেই ভালো বলেছেন এক্সিবিশনটা। তারপর অনেক ইন্টেলেকচুয়ালরা এখানে লেখালেখি করেছেন এটা নিয়ে, যেমন আমি বলতে চাই বিশিষ্ট পেইন্টার হাশেম খান এখানে লিখেছেন যে মঈনুদ্দিন খালেদ লিখেছেন এটা নিয়ে। তারপর লিখেছেন আমাদের কাইয়ুম চৌধুরী স্যার লিখেছেন। তারপর ডক্টর নওয়াজেশ আহমেদ, যিনি আমার আইডল হিসেবে কাজ করেন ফটোগ্রাফিতে, ইনি প্রয়াত হয়েছেন, সদ্য প্রয়াত হয়েছেন। তারপর তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি, তারপর কাজ করে যাচ্ছি। তারপর বিদেশের একজন ফটোগ্রাফারের কথা আমি বলতে চাই, মার্কিন ফটোগ্রাফার, যিনি আমাকে ওনার কাজ আমাকে অনুপ্রাণিত করে, অ্যানসেল অ্যাডামসের কথা আমি বলতে চাই। ওনার কাজগুলো আমার অনেক পছন্দ, ওনার কাছ থেকে আমি অনেক অনুপ্রেরণা পাই। আচ্ছা, তো প্রথম এক্সিবিশন হয়েছে আপনার, তো দ্বিতীয় এক্সিবিশনের টপিকটা কি ছিল বা দ্বিতীয় এক্সিবিশনের কথাটা আমি বলতে চাই, এটা হচ্ছে কোয়েস্ট ফর রিদম। আচ্ছা, ছন্দের সন্ধানে। এটা দ্রিক গ্যালারি আয়োজন করেছিল এই এক্সিবিশনটা। মূলত যে ছন্দের সন্ধানে, আমি 2009 সালের ভিডিয়ার ম্যাসাকারের কথা বলতে চাই। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি এই দিন অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল আমার। আচ্ছা, তো তার মানে আপনি তো সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। তো সেই সুবাদে আপাতত আমি সাংবাদিকতাতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, বাট আমি এই মুহূর্তে কাজ করছি বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে। ওখানে আমি ফটোগ্রাফার হিসেবে কাজ করছি। তারপর এই প্রতিষ্ঠানটার কথা আমাকে বলতে হয়, কারণ ওনারা আমাকে অনেক মূল্যায়ন করেন, অনেক সাপোর্ট দেন। তাদের এই সহযোগিতা না পেলে আসলে আমি আমার ফটোগ্রাফি চর্চাটা আমার করতে পারতাম না। সেখানে আপনার কাজের ধরনটা আসলে কি রকম? সেখানে রিসার্চ ওয়ার্কের কাজগুলো করতে হয়। সেখানে যে এগ্রিকালচার রিলেটেড যে কাজগুলো হয়, তারা উদ্ভাবন করেন, এই জিনিসগুলো রিসার্চ ওয়ার্কের ফটোগ্রাফি গুলো করতে হয়। এখানে আমাকে আমি একজনের কথা বলতে চাই, আমাদের সাবেক ভিসি আব্দুল মান্নান আকন্দ, প্রফেসর ডক্টর আব্দুল মান্নান আকন্দ স্যার, উনি আমাকে এত বেশি মূল্যায়ন করেছেন যে উনি আমাকে এই যে আমাদের যে স্কেলটা, স্যালারি স্কেলটা, সেটা থেকে আমাকে 2টা ইনক্রিমেন্ট যোগ করে উনি আমাকে জয়েন করালেন ওখানে, যে তুমি অনেক বেশি যোগ্য। তারপর আমাদের আপনি ফটোগ্রাফির সাথে সম্পৃক্ত, তো বর্তমানে কিন্তু ফটোগ্রাফি অনেক একটা কি বলবো ভ্যালুয়েবল একটা পেশা হিসেবে পরিণত হচ্ছে। তো যারা নতুন কাজ করতে আগ্রহী বা যারা কাজ করতে চায়, যেহেতু প্রথমেই কথা বলছিলাম যে অনেকে আজকাল শুধু ডিএসএলআর একটা ক্যামেরা কিনেই ফটোগ্রাফার হয়ে যাচ্ছে, এটা তো অবশ্যই সহজ কাজ নয় ফটোগ্রাফার হওয়াটা। তো যারা নতুন শুরু করছে তাদের জন্য যদি কিছু বলতেন। হ্যাঁ, ফটোগ্রাফিটা আসলে একটু অনেকে মনে করে যে আমি একটা ক্যামেরা কিনলাম তাতেই হয়ে গেল, শাটার ক্যামেরা সবকিছু করে নিবে, তা কিন্তু না। আসলে ফটোগ্রাফি যদি ভালোভাবে শিখতে হয় তাহলে তাকে এই যে ক্যামেরা অপারেটিংটা ভালোভাবে জানতে হবে। সেখানে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলোর মাধ্যমে ভালো ভালো ফটো তোলা যেতে পারে। তারপর আছে স্ট্যাটিক ভ্যালুটা, যেটা লেন্সের একটা বিষয় আছে, তো এটা টেকনিক্যাল ব্যাপারের মধ্যে আছে লেন্সের একটা কাজ, বাট বেসিক্যালি কাজ করে আপনার ব্রেইনটা, ফটোগ্রাফারের চোখটা করছে, এই চোখটা ফটোগ্রাফার কি চাচ্ছে, যে কম্পোজিশনটা কেমন হবে, লাইটিংটা কেমন হবে, হ্যাঁ, বিষয়বস্তু নির্ধারণটা কেমন হবে,
সেই বিষয়গুলোর প্রতি অনেক বেশি খেয়াল রাখতে হবে তাদেরকে পরিশ্রম করতে হবে, শিখতে হবে, শেখার মধ্যে থাকতে হবে। তারপর ফটোগ্রাফির উপর এডুকেশন লাগবে তাদের। ফটোগ্রাফির জন্য তো বিভিন্ন ধরনের ক্যামেরা আছে, নিকনের অনেকে ইউজ করছে, অনেকে ক্যাননের ইউজ করছে, অনেকে মার্ক টু ইউজ করছে। তো একজন বিগিনার বা মাত্র শুরু করেছে যারা, তাদের জন্য কোন ধরনের ক্যামেরাটা বেশি প্রযোজ্য শুরুর দিক থেকে? আসলে ক্যামেরা ব্র্যান্ড কোম্পানি বিভিন্ন থাকতে পারে, বাট এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে একটা মোটামুটি ভালো ডিএসএলআর ক্যামেরা নিয়ে শুরু করলে পরে তারা চর্চা করতে করতে শিখলো। তবে আমি সাজেস্ট করব ফার্স্ট টাইম তারা বেশি দাম দিয়ে ক্যামেরা কিনে শুধু টাকাটা অপচয় না করে অল্প টাকায় ভালো একটা ক্যামেরা কিনে প্র্যাকটিস করতে করতে একটা সময় যখন ভালো কাজ করবে তখন তারা প্রয়োজন অনুযায়ী ক্যামেরা কিনতে পারবে, লেন্স কিনতে পারবে, ইকুইপমেন্টস গুলো কিনতে পারবে। তো একটা মোটামুটি একজন ফটোগ্রাফার হওয়ার জন্য কি কি ধরনের ইকুইপমেন্টস দরকার পড়ে? ফটোগ্রাফার হতে হলে ইকুইপমেন্টস ইজ নট ফ্যাক্টর। বেসিক্যালি তার ব্রেইনটা, তার চিন্তা ভাবনা, তার চোখ, এগুলো বেশি দরকার। আর টেকনিক্যাল ব্যাপারও এখন আধুনিক যুগ, যেহেতু ডিজিটাল মিডিয়াতে আমরা আসছি, তাদের লেন্সের ব্যাপারটা ভাবতে হবে, ক্যামেরা, বডিটা, ফ্ল্যাশের ব্যাপার, এগুলো দরকার। বাট আমি মনে করি নিজের চিন্তা ভাবনাটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ফটোগ্রাফি। আচ্ছা, যে আমি অনেকগুলো সংবাদ মাধ্যমে কাজ করেছি, সমকালে কাজ করেছি, যুগান্তরে কাজ করেছি, ইন্ডিপেন্ডেন্টে কাজ করেছি, তারপর চ্যানেল আইয়ে যে শাইখ সিরাজ স্যারের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, সেই সব বিভিন্ন মাধ্যমে কাজ করা হচ্ছে, আপনার কাজ করেছি আমি। তারপর আমার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও আমাকে দেওয়া হয়েছে, সম্মানিত করেছে। এই বিষয়ে সেই সম্পর্কে যদি কিছু বলেন। আমার ইন্টারন্যাশনাল দুটো অ্যাওয়ার্ড আমি পেয়েছি। একটা হচ্ছে কানাডা থেকে, কানাডার মন্ট্রিয়াল শহরের সার্কেল অফ ফটোগ্রাফার্স প্রতিষ্ঠান থেকে, তাদের ন্যাশনাল প্রতিষ্ঠান এটা। সেখান থেকে আমি ইয়ার অফ দ্য ফটোগ্রাফার নির্বাচিত হই 2009 সালে। আচ্ছা, তারপর 2007 সালে জাপান থেকে আসাই শিম্বন গোল্ড মেডেল পেয়েছি আমি। সেই কাজগুলো আসলে অনুপ্রেরণা দেয়, কাজ করার ক্ষেত্রে পুরস্কারগুলো অনুপ্রেরণা দেয়। আবার আমার দেশের যে জাতীয় পুরস্কারগুলো আছে ফটোগ্রাফিতে, সেই পুরস্কারগুলোতে আমি এমনও হয়েছে যে আমি পরপর তিনবার মানে ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি, কিংবা একই সাথে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটাই পেয়েছি, এরকম হয়েছে। আচ্ছা, এগুলো আসলে কাজের ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আচ্ছা, তো প্রথম যে অ্যাওয়ার্ডটির কথা বলেন কানাডা থেকে পেয়েছেন, তো সেই কোন ছবির জন্য পেয়েছিলেন আপনি? হ্যাঁ, সেই ছবির থিমটা কি ছিল? হ্যাঁ, থিমটা হচ্ছে সেটা একটা বৃদ্ধ মহিলা, মানে শতবর্ষের একজন মহিলা ইয়া করছেন, এই জাল বুনছেন। আচ্ছা, উনি পাওয়ার একটা চশমা পরে জাল বুনছেন। ছবিটার ক্যাপশন ছিল ড্রিম নিটিং। তিনি তার স্বপ্ন বুনছেন, শেষ মুহূর্তে এসে স্বপ্ন বুনছেন। স্বপ্নের যে শেষ নেই তার প্রমাণ সেটা। সেই ছবিটার জন্য আমাকে অ্যাওয়ার্ড করা হয়েছিল। আচ্ছা, আর দ্বিতীয় সেটা এখানেই আছে। এই ছবিটার জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আচ্ছা, এটা গোল্ড মেডেল। তো এই ছবিটির ক্যাপশন কি? হ্যাঁ, এটা হচ্ছে জুবিলেন্ট। এখানে লেখা আছে, এটা হচ্ছে মানে হাস্য উজ্জ্বল, তাদের একটা বন্ধুত্বের বহিঃপ্রকাশ। এটা কিন্তু শৈশবের বন্ধুত্ব বলি বা প্রাণ চঞ্চলতা যেটাই বলি আমরা, এক্স্যাক্টলি সেরকম একটা মানে অনাবিল মুহূর্ত এটা ক্যাপচার করার সুযোগ আমার হয়েছে। আচ্ছা, তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি, তো সেখানে থিম কি ছিল ছবির? সেখানে বিভিন্ন সময় বিভিন্ন থিম ছিল। তারপর সেখান থেকেও কিছু ছবি এখানে আছে, যেমন এই ছবিটা মাটি বয়হুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছবিটা যে খেলছে বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে, এই ছবিটা আছে। তারপর আছে এই ছবিটা, আচ্ছা, ডেস্টিনেশন আননোন। এটা সিলুয়েট ফটোগ্রাফি বলা হয়, এগেইনস্ট দ্য লাইট। আচ্ছা, এটা অনেকেই মনে করেন যে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, তা কিন্তু না, এটা হচ্ছে সিলুয়েট ফটোগ্রাফি। এটা আছে পুরস্কারের মধ্যে। তারপর আছে যেমন এই ছবিটা আছে, এই যে পানি খাচ্ছে ছবিটা, থার্স্টি লাইফ। আচ্ছা, সে মানে টাকা চাচ্ছে, তার বাবা মৃত্যু হয়েছে, তারপর তৃষ্ণার্ত হয়ে পানি খাচ্ছে। তার জীবন কিন্তু থেমে নেই, বা তার চাহিদাগুলো কিন্তু থেমে নেই। এই ছবিটা যেমন, এই যে বাহ, চমৎকার, এটা ক্যান্ডিড শট। তারা জানেও না যে ছবিটা কখন তোলা হলো। আর এইখানে দেখেন, আমরা যে শিশুকালে একটা অনাবিল আনন্দ, একটা বহিঃপ্রকাশ এখানে আছে। এখানে এই যে বাচ্চারা চশমা পরে হাসছে,
খোকলাদাতে আচ্ছা এইগুলোতে পুরস্কৃত হয়েছে আমি। আচ্ছা তারপর এই যে ছবিগুলো আছে, তারপর আমাদের সেকেন্ড যে এক্সিবিশনটা আমরা বলেছিলাম যে ছন্দের হারা হয়ে গিয়েছিলাম, যে অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে যখন আমি বিডিআর এর ম্যাসাকারটা দেখলাম, আমার অনেক ঘনিষ্ঠজন ওখানে মারা গেল, তাদেরকে আমি জীবিত অবস্থায় দেখেছি, কিন্তু আবার 24 ঘন্টা পরে দেখলাম তাদেরকে মৃত অবস্থায়। এটা খুবই বেদনাদায়ক। সেখানকার কিছু ছবি নিয়ে আপনি করেছিলেন? সেখানকার কিছু না, সেখানকার থিমটা যে আমাদের মধ্যে যে একটা ছন্দহীনতা চলে আসছিল, সারা বাংলাদেশের মধ্যে একটা বিরহের ভাব চলে আসছিল, সেই ছন্দটা ফিরিয়ে আনার জন্য আমি অ্যাবস্ট্রাক্ট নেচারের উপর কাজ করেছি, যেগুলো এই যে নেচার, অ্যাবস্ট্রাক্ট নেচার। এখানে এই যে পিঁপড়াটা ইনসিকিউর জার্নি, যে মানুষের জীবনটাই ইনসিকিউর, আসলে আদৌ সে গন্তব্যে পৌঁছতে পারবে কিনা, এই যে অ্যাবস্ট্রাক্ট নেচার নিয়ে। ডার্ক, এখানে অন্ধকারে মৃত্যু হয়েছে। তারপর এই যে নেচার বেসড কাজগুলোর মাধ্যমে আমি কিছুটা হলেও ছন্দ ফিরিয়ে আনার চেষ্টা করেছি আমাদের দর্শকদের জন্য। এই কাজগুলা, এই সব মিলিয়ে আমার সেকেন্ড এক্সিবিশনটা হয়েছিল, কোয়েস্ট ফর রিদম, ছন্দে ছন্দে। এই ছবিটা আমাদের হুমায়ুন আহমেদ স্যার খুব পছন্দ করেছিলেন, চমৎকার একটি ছবি দেখতে পাচ্ছি। আমি এটা গিফট করেছি, সম্ভবত একটা পানির ফোঁটা, বৃষ্টির পানি পড়ছিল, সেটা ছিটকে গিয়ে পড়ে তারপর এই এক ধরনের ছন্দ সৃষ্টি করেছে। এটাই এই ছবিটা, এই সব মিলিয়ে মোটামুটি এই এক্সিবিশনটা। আচ্ছা, তো বর্তমানে কোথায় কাজ করছেন আপনি? হ্যাঁ, বর্তমানে আমি পূর্বেই বলেছি আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে আমাকে অনেক বেশি সাপোর্ট দেন। আমাদের বর্তমান ভিসির কথা, ভিসি স্যারের কথা আমি বলতে চাই, প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। তারপর আমাদের ট্রেজারার স্যারের কথা বলতে চাই, উনি ইসমাইল হোসেন মিয়া স্যার, তারপর রেজিস্ট্রার স্যার, তারপর আমাদের প্রক্টর স্যারের কথা বলতে চাই। মোটামুটি যারা আছেন সবাই আপনাকে অনেক সাপোর্ট করছেন। সবাই, টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটাই আসলে আমাকে অনেক বেশি কোঅপারেট করে, যার দরুন আমি কাজ করতে পারছি এখানে। এই তারপর এই কাজ করে যাচ্ছি মোটামুটি, যে সিনিয়র ভাইদের। তো ভবিষ্যতে ফটোগ্রাফি নিয়ে আর কি করার প্ল্যান আছে আপনার? ভবিষ্যতে আমি চাই ফটোগ্রাফিটাকে বাংলাদেশে আরো বেশি জনপ্রিয় করা। যেমন পূর্বে তথাকথিত যে স্টুডিও ফটোগ্রাফার মানুষ ভাবতো, আজকাল কিন্তু সেই ফটোগ্রাফি নাই বাংলাদেশে। অনেক বেশি আর্ট, তারপর ফটোগ্রাফাররা এখন আইকন হচ্ছে, আইডল হচ্ছে। যেমন ক্রিকেটাররা যেমন আইডল হয়, ফিল্মের যে হিরোরা যেমন আইডল হচ্ছে, সেরকম ফটোগ্রাফাররাও কিন্তু এখন সারা পৃথিবীতে, বাংলাদেশে আইকন হচ্ছে, আইডল হচ্ছে। ইয়াং ছেলেরা, এডুকেটেড ছেলেরা এখন ফটোগ্রাফির প্রতি ঝুঁকছে, তারা এটা পেশা হিসেবে নিতে পারছে। পেশা হিসেবে নেওয়ার জন্য আমি মনে করি এটা অনেক বিশাল পরিসর। আরো বেশি ব্যাপারটাকে স্ট্রং করার জন্য আপনি কাজ করতে চাই। এটাকে মানে যাতে পেশাদারিত্ব একদম 100% করে নেওয়া যায়, যে আমি ফটোগ্রাফি করব, শিল্প চর্চার মাধ্যমে আমি টাকা আর্ন করে জীবন সুন্দরে করে জীবন যাপন করব, সেই বিষয়টার জন্য আমি কাজ করতে চাই। তো অনেক কথা বলছিলাম, আরো অনেক কিছু জানবার ছিল ফটোগ্রাফি নিয়ে, একদম সময় শেষ হয়ে গিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য। হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ। আর আমার এই যে ফটো অ্যালবামটার কথা বলেছি, সেখানে আসলাম সানি ভাই, কবি আসলাম সানি, উনি অনেক অবদান রেখেছেন। আমি তাকে অনেক ধন্যবাদ জানাই, কাব্য কামরুল ভাইকে অনেক ধন্যবাদ জানাই, আমার সহোদর বড় ভাই সাইফুদ্দিন খালেদকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাই, আমার প্রতিষ্ঠানে, বর্তমান প্রতিষ্ঠানকে অনেক ধন্যবাদ জানাই, সাংবাদিকদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য রইল অনেক শুভকামনা। ধন্যবাদ।